বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ওই যে কালকে বলছিলাম যে ইন্স্যুরেন্স যেগুলো টার্গেট মিট করছে সেগুলো আরেকবার দেখি, তারপরে ফাইনাল অ্যানালিসিস দিব। সেই অ্যানালিসিসটা দেওয়ার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করতেছি খুব দেখে শুনে বুঝে অ্যানালিসিস দিতে, কিন্তু মার্কেট ইজ কিং। মার্কেটের সিদ্ধান্ত মার্কেট নিবে, বা মার্কেটের পক্ষে সম্ভব হলে মার্কেট নিয়ে যাবে, নাও নিয়ে যাবে, বা নিয়ে যাবে সেটা কনফার্ম কোনো অ্যানালিস্ট বলবে না, খুব কম বলবে, হয়তো বলা যায়, কিন্তু আমিও বলবো না। তবে আমি আমার অ্যানালিসিসটা দিব আজকে। ফলো করা না করা, বাই করা, সেল করা, এগুলো সব আপনাদের সিদ্ধান্ত। হোল্ড করা না করা, আগে প্রথমে না করছিলাম, পরে আবার বলছি হোল্ড করতে পারেন, নিচে নামার ইচ্ছা নাই। কিন্তু আমি প্রথমে যে অ্যানালিসিসগুলো দিয়েছিলাম সাপোর্ট লেভেল, সেই অ্যানালিসিসগুলো আছে কিনা আমাকে দেখতে হবে। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালিসিস অফ সাম স্টকস হুজ হ্যাভ মিটেড দেয়ার টার্গেট, এখন আমি তাদের অ্যানালিসিসটা শেয়ার করব। তারা কি এখন যেতে পারবে, তাদের কারেকশান কি শেষ হয়েছে, সেটা আমি শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে আপনাদের সহায়ক হবে। তো খুব রেগুলারলি যে কথাটা বলি, আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, এটা সম্পূর্ণরূপে একটা টেকনিক্যাল বেসড একটা সাজেশান বা গাইডলাইন বা অ্যানালিসিস বা রোড ম্যাপ, যেটাই বলেন। আমার অ্যানালিসিস আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রিপশানের মাধ্যমে আপনারা আমার অ্যানালিসিস রেগুলার অ্যানালিসিসের আপডেট আপনারা রেগুলারলি পাবেন আশা করি। আসেন এখন অ্যানালিসিসে চলে যাই। এই অ্যানালিসিসটা আসলে জটিল এবং একটু আনসার্টিনিটি কাজ করতেছে। কারণ হচ্ছে যে কোথাও যদি আবার মার্কেট বুলিশলি কোনো একটা শেয়ারকে টেনে নিয়ে যায়, সেটা হয়তো আপনারা বিবেচনা রাখবেন বা আপনারা সেটা কনসিডার করবেন আর কি, যে এরকম হতে পারে, ব্যাপারটা এমন। তবে আমি আশা করি যে 75% বা 85% ওকে হবে, আশা করি ইনশাল্লাহ। আসেন আমরা এখন অ্যানালিসিসে চলে যাই। যে শেয়ারগুলো টেকনিক্যালি টার্গেট মিট করছে ইন্স্যুরেন্সে, সেগুলো কি এখনই আবার উঠবে? গতকালের মুভমেন্টের পর অনেকেরই মনে হয়েছে, আমারও মনে হয়েছে হয়তো উঠে আসবে। এই জন্য আমি বলছিলাম যে আমি এখন বলবো না, আমি পরে দেখে আরেকটা অ্যানালিসিস দিব এই শেয়ারগুলো নিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসেন এখন অ্যানালিসিসে চলে যাই। প্রথমে আমি দেওয়ার চেষ্টা করব জনতা ইন্স্যুরেন্স। দেখেন, জনতা ইন্স্যুরেন্স এখন যদিও ওই দিন উঠার চেষ্টা করছে, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে জনতার টপ কোনটা। জনতার টপ হলো প্রায় 29 লেভেল, এই লেভেলটা। এখন আসেন অ্যানালিসিসে চলে যায়। এই যে আমি জনতার এমএসিডি কাভার হয়ে আসছে এবং উঠে আসার চেষ্টা করতেছে, এটা ঠিক আছে। এখনও কনভার্জেন্স হয়নি, তো কনভার্জেন্স হয়নি এখনও। আসলে বেসিক্যালি জনতার এখনও কারেকশান শেষ হয়নি। জনতা এখনই উঠে আসতে পারবে না বলে আমি মনে করতেছি, এবং জনতাকে আরও সময় লাগবে, মোটামুটি আরও 1-1.5 মাস 2 মাসও লাগতে পারে। ব্যাপারটা এমন, ঠিক যেরকম এশিয়া প্যাসিফিক দেরি করলো, ওই রকমই দেরি করার বিষয়টা এখনও রয়ে গেছে। কারেকশান শেষ হয়ে গেছে আমি বলবো না, এটা একটু জটিল কঠিন অ্যানালিসিস আমি দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনাদের হোল্ড সেল এগুলো আপনাদের সিদ্ধান্ত। আমার অ্যানালিসিস সম্পূর্ণরূপে একটা ফিলেন্থ্রপিক অ্যাক্টিভিটিস হিসেবে আপনারা নেবেন। আমার এখানে বিশেষ কোনো ইয়ে নাই। আমি গত 1.5 বছর কোনো কোর্স মেম্বারই আমার ছিল না, মাত্র 4 জন আমার কোর্স করছে। এগুলো আমার বড় বিষয় না। আমি অন্য প্রফেশনের মানুষ, আল্লাহ আমাকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ, আমি অন্য প্রফেশনের আছি। এগুলো আমার একটা ফিলেন্থ্রপিক অ্যাক্টিভিটিস, বা আমি এই মানুষের জন্য কিছু করার সুযোগ থাকলে, সাপোর্ট দেওয়ার সুযোগ থাকলে সেটা দেয়া। এই কারণে ইউটিউবে আসা। আমার গ্রুপে আমি চাইলে 2000 মেম্বার করতে পারতাম, 3000 মেম্বার করতে পারতাম। আমার গ্রুপে যদি 400 পার হয়ে যায় আমি কমাই ফেলি, যারা রেগুলার না ওদেরকে কমাই ফেলি। এটা গ্রুপ রুলে রাখছি আমি, কম কিছু মেম্বার নিয়ে
হ্যাঁ আছি ওইখানে। এটা আমার একটা প্র্যাকটিসের মতো। এই টেকনিক্যাল অ্যানালিসিস হলো রেগুলার লার্নিং প্রসেস বা লার্নিং প্রসিডিউর। এটা মনে রাখবেন। যে অ্যানালিস্ট বলে যে সে শিখে ফেলছে সব, এটা সে ভুলের মধ্যে আছে। আমি রেগুলার শিখতেছি, আপনাদের সাথে আমি স্বীকার করতেছি এবং স্বীকার করতে কোনো অসুবিধা নাই। টেকনিক্যাল অ্যানালিসিস বা মার্কেট আপনাকে রেগুলার শেখাবে, রেগুলার দেখাবে, রেগুলার বোঝাবে। আপনি সেখান থেকে ধারণ করতে পারতে হবে, তাহলে আপনি রিচ হবেন, তাহলে আপনি স্কিল হবেন, তাহলে আপনি ডেক্সটারাস হবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আসেন আমি জনতাটা বলি। জনতাটা এখনও আমাকে সিগন্যাল দিচ্ছে না, জনতাটা এখনও উঠে আসতে পারবে আমি মনে করতেছি না। জনতার কারেকশন শেষ হয়ে গেছে এটাও বলা যাচ্ছে না, এবং জনতা এখনই এই 39 ক্রস করে বা 38 ক্রস করে উঠে আসতে পারবে আমি মনে করতেছি না। যদি 38 ক্রস করে উঠে আসে বা 39 ক্রস করে উঠে আসে, তাহলে আপনারা ধরে নিতে পারেন জনতা আর কারেকশান শেষ, জনতা উঠে আসবে। আর বেশি কথাতে না যায়, আর বেশি মেজারমেন্টে না যায়, আর বেশি অ্যানালিসিসে না যায়। আসেন এখন জনতার পরে পূরবী। এই যে আমি যে বলি একটা শেয়ার টার্গেটে যাওয়ার পর সে এক্সাস্টেড হয়ে পড়ে, এই এক্সাশনটা কী? এই এক্সাশনটা হয়রান হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, টায়ার্ড হয়ে যাওয়া, মুভ করতে সক্ষমতা না থাকা। তো সেরকম ঠিক পূরবীর ক্ষেত্রেও এটা হয়েছে। পূরবীর ক্ষেত্রে গতকাল একটা ভালো ক্যান্ডেল করলেও আমি দেখলাম টেকনিক্যালি পূরবীর পক্ষে আসলে এখন তার টপ ক্রস করতে যাওয়া, পার করে যাওয়া সম্ভব না। পূরবীর কারেকশান শেষ হয় নাই আমার অ্যানালিসিসে, সুতরাং পূরবী এখনই উঠে আসতে পারবে না। যদিও ডে চার্টে ভালো মনে হচ্ছে, উঠে আসার চেষ্টা করতে পারে। উঠে এসে পূরবী এই 36 লেভেল পর্যন্ত আসতে পারে। যদি 36 ক্রস করে পূরবী সাপোর্ট নেয়, তাহলে আপনারা ধরে নেবেন যে পূরবী উঠে আসবে। আদারওয়াইজ পূরবীর এই কারেকশান এখনও শেষ হয় না। কারেকশানের অনেকগুলো পয়েন্ট আছে শেষ হয় না এটা দেখানোর। তো আমি সেগুলো দেখাইতে যাচ্ছি না, সেগুলো দেখাইতে যাওয়া সম্ভব না। আমি দেখে শুনে আপনাদেরকে এই অ্যানালিসিসটা দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক একই কথা জনতার মতো পূরবীর এত তাড়াতাড়ি এক্সাস্টেড একটা শেয়ার টার্গেট মিট করে উঠে আসতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। পূরবীকেও আমি এখনও বলতেছি না যে কারেকশান শেষ এবং এটা ব্রেক করে উঠে আসবে। 36 ব্রেক করে উঠে আসলে এবং ওখানে যদি সে পজিশন নেই বা সাপোর্ট নেই, দেন আপনি পূরবী উঠে আসার ব্যাপারে আশা করতে পারেন। এখন আসেন ইসলামী শেয়ারটার পজিশনটা ভিন্ন। দেখেন ইসলামী শেয়ারটার পজিশনটা ভিন্ন। ইসলামী কারেকশানে ছিল 4-5 দিন, বিষয়টা খেয়াল করবেন। এবং ইসলামীর টেকনিক্যাল পজিশন, টেকনিক্যাল অ্যানালাইসিস ভিন্ন, ইসলামীর প্যাটার্নও ভিন্ন, এবং ইসলামীর টেকনিক্যাল সাপোর্ট আছে, এটা মনে রাখবেন। ইসলামীর সাপোর্ট আছে, এই জন্য আমি ইসলামীকে নিয়ে একবার একটা কনফিউশনের কথা বলছিলাম যে ইসলামী আবার উঠে আসে কি না, আসার একটা সম্ভাবনা আছে এরকম। তো ইসলামিক বরাবর ওই যে টার্গেটে গিয়ে এখানে গিয়ে কারেকশান হয়েছিল, এই যে এখানে কারেকশান হয়েছে, এই যে 61 লেভেলে গিয়ে বরাবর কারেকশান হয়েছে 3-4-5 দিন। দেখেন এই যে কারেকশান হয়েছে ইসলামী 1 2 3 4 5 6 7 8 8 9 দিন, 8-9 দিন ইসলামী উঠে নাই। না উঠে সে টার্গেট মিট করে কারেকশান হয়েছে এই জায়গাতে। এরপরে ইসলামী আবার মুভ করতেছে, কারণ ইসলামীর পক্ষে একটা জায়গায় আমি কনফিউশন দেখছিলাম। কনফিউশন মানে কি, আবার উঠে আসতে পারার মতো আমার কাছে মনে হয়েছিল। তো ইসলামী ঠিকই উঠে আসতেছে এবং ইসলামী বুলিশ হয়ে গেছে ফুললি। এবং ইসলামী দেখেন এই 5-7-8 দিন কারেকশানের মধ্যে ছিল, ওই শেয়ারগুলোর মতো 1 মাস পার করে ফেলে নাই। তার মানে ইসলামীর টেকনিক্যাল সাপোর্টটাকে সে ওকে করে নিছে। আসলে ইসলামী পুরোপুরি এক্সাস্টেড হয় নাই, কিন্তু টার্গেটে পৌঁছাইছে। টার্গেটে পৌঁছাইলে পুরোপুরি এক্সাস্টেড না হলে সে আবার যাওয়ার চেষ্টা করবে, কারণ তার পক্ষে যাওয়া সম্ভব। তার ইন্ডিকেটর অসিলেটরগুলো তাকে সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট দিবে, এই জন্য ইসলামী উঠে আসতেছে। এখন আসেন ইসলামী উঠে আসতেছে, ইসলামী উঠে আসার সম্ভাবনা ওকে আছে, এবং এটা নিয়ে আমি সন্দেহ ছিলাম, সেটা ঘটতেছে। শুধু আমার নিজের এন্ট্রি দেওয়া হয় নাই, এই আর কি। ইসলামীতে আমি এন্ট্রি দিলে ভালো হইতো। এখন ইসলামী ইন্স্যুরেন্সের আমি অ্যানালিসিস এইটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, হয়তো বা আমার মনে নাই করার কথা। সেটা হচ্ছে 80 লেভেলের একটা টার্গেট, এটা আমি দিয়েছিলাম খুব সম্ভবত আমার এখানে ভিডিওতে। এই টার্গেটটা ইসলামীর জন্য ভ্যালিড থাকবে ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে, যে 79-80 এই লেভেলটা। এটা ইসলামীর অ্যানালিসিস আমি দিছি আমার এখন যেটা মনে পড়তেছে। তো ইসলামীর এই অ্যানালিসিসটা ওকে আছে, ওকে থাকবে। এতটুকু পর্যন্ত ইসলামী খুব সম্ভবত যাওয়ার চেষ্টা করবে, এবং এটা মিট করা তার একটা টার্গেট। আশা করি মনে রাখবেন ইসলামী।
ক্লাসিক শিওর্স প্যাটার্ন 80 লেভেলে যাওয়ার টার্গেট, এটা একবার আমি দিচ্ছি খুব সম্ভবত, এবং বলছি যে এখানে একটা টার্গেট আছে ইসলামীর এখানে যাওয়ার। এটা ক্লাসিক শিওর্স প্যাটার্ন দিয়ে ইসলামিক টার্গেট, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি মার্কেন্টাইলে আসি। মার্কেন্টাইল নিয়ে মনে হয় বাজারে সাউন্ড টাউন বেশি, অনেকে মার্কেন্টাইল নিয়ে আমার কাছে জানতে চাইছে বা চায়, কেউ চায়, অনেকে না। তো মার্কেন্টাইল নিয়ে আমি দেখাই দিই, মার্কেন্টাইল উঠে আসতেছে, তবে মার্কেন্টাইল খুব বেশি উঠে আসতে পারবে না। মার্কেন্টাইল উঠে আসাটা একটু কঠিন হবে, অনেক বেশি উঠে আসা খুব সম্ভবত মার্কেন্টাইল এই ফিবোনাসি 0.618 লেভেল পর্যন্ত মার্কেন্টাইল উঠে আসতে পারবে। এই উঠে আসতে পারা না পারা সবগুলো হচ্ছে ইন্ডিকেটর অসিলেটরের সাপোর্টের ব্যাপার, ওকে থাকার ব্যাপার, মুভ করার ব্যাপার, এবং এই আপনার এই প্রাইস অ্যাকশনের সাথে কনসলিডেশন করার ব্যাপার। আদারওয়াইজ কোনো শেয়ার উঠতে পারে না। কী জন্য ইসলামী উঠবে, কী জন্য মার্কেন্টাইল উঠবে না বা উঠতে পারবে না আমি মনে করতেছি, সেটা হচ্ছে মার্কেন্টাইলকে আমি 48 পর্যন্ত দেখাইলাম, এর বেশি আর দেখাইতে পারতেছি না। এইটাই মার্কেন্টাইলের একটা রেজিস্ট্যান্স, ভাইটাল রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পেরেছেন। ওই যে ইন্ডেক্স যেরকম 0.618 লেভেল যাচ্ছে, খেয়াল করবেন। এটা হলো ইন্টার রিলেটেড মার্কেট, এটা হচ্ছে সিনক্রোনাইজ মার্কেট, এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে হারমোনিকও। তো সব মিলিয়ে আপনারা বুঝতে হবে যে এই আচরণ কেন করতেছে মার্কেন্টাইল বেসিক্যালি এই 58-48 যাওয়ার একটা টার্গেট আছে। এটা 50 হবে কি না বুঝতেছি না, 50 মনে হবে না, 48ই ঠিক আছে। 48 যাওয়ার একটা টার্গেট আছে, এটা ওই 0.618 এ লেভেল। তো আপনারা মার্কেন্টাইলে নতুন এন্ট্রি দিতে বা নতুন বেচা কেনা করতে আপনাদের সিদ্ধান্তে করবেন। আমি একটা রেজিস্ট্যান্স দেখাই দিলাম, এর বেশি যে যাবে কিনা আমি বলতে পারতেছি না। আমি এতটুকু বলবো যাওয়ার সম্ভাবনা কম। মার্কেন্টাইলের একটা টার্গেট হচ্ছে 48, এটা আমি দেখাই দিলাম। এর বেশি এখন পারবে কিনা আমি কনফার্ম না, আমি এই জন্য 48 পর্যন্ত দেখালাম মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের। আমি দেখছি দেখেই বলতেছি অবশ্য যাওয়ার সম্ভাবনা কম আছে, যাওয়ার সম্ভাবনা কম। মার্কেন্টাইল আরও বেশি যাওয়ার সম্ভাবনা কম, 48কে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা কম। আশা করি বুঝতে পেরেছেন। মার্কেন্টাইলের পরে আসেন হচ্ছে জনতা, তারপরে ফিনিক্স ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। ফিনিক্স দেখেন ওই যে টার্গেটটা মিট করছে সি পয়েন্ট, এখন ফিনিক্স কি সামনে যাবে সেটা দেখার পিছনে ফিনিক্স সামনে যাবে কিনা একটু দেখার চেষ্টা করি। ফিনিক্স সামনে যেতে পারার সম্ভাবনা আপাতত কম। ফিনিক্সও এক্সস্টেড অবস্থায় আছে, এই অবস্থায় থেকেও চেষ্টা করতেছে কিছু ডিস্ট্রিবিউট করতে। উঠতে না পারা এবং প্রাইস বাড়ানো, এইটার সাথে ডিস্ট্রিবিউশন জড়িত। আপনি প্রাইস বাড়া মানে সে সেল দিচ্ছে এবং সে প্রাইস বাড়ায় সেল দিচ্ছে, তার মানে সে ডিস্ট্রিবিউশন করতেছে। আমি আপনাদেরকে বলছি যে ইন্স্যুরেন্সে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। এরা তো করতেছে এতদিন এই লেভেলে এই যে সাইডওয়ে থাকছে, এগুলা সব আসলে ডিস্ট্রিবিউটিভ পজিশান। এই যে ব্যবসা করতেছে, ব্যবসা করে আবার ছেড়ে দিয়ে আমার দেখানো সাপোর্ট লেভেলে খুব সম্ভবত আসলে আসতে হয়। কিন্তু এমন অবস্থা হয় যে বাজারে বুলিশনেস দেখে অনেক সময় আমরা কনফিউজড হয়ে পড়তে হয় যে উঠতে পারবে হয়তো, তখন আবার একটা টেনশন হয় যদি উঠতে পারে। এই জন্য আবার পজিটিভিটি কথাও মাঝে মধ্যে বলতে হয় যে হয়তো উঠে আসতে পারে এরকম। এই যে ফিনিক্স এই লেভেল, ফিনিক্স 47 পার হয়ে গেলে আপনারা এন্ট্রি দিতে পারবেন মনে করবেন, বা নতুন টার্গেটে যাওয়া শুরু করছে মনে করবেন। তো খুব সম্ভবত ফিনিক্স আপাতত উঠে আসতে পারাটা কঠিন বা পারবে না। আর যদি পারবে মনে করবেন তখনই যদি এই 47 পার করে, খুব সহজ হিসাব। এরপরে ফিনিক্সের পরে আসেন হচ্ছে এসআইসিএলটা আসলে এখনও পারবে না। এসআইসিএল অনেক বড় গেইন করছে। আপনারা একটু দেখার চেষ্টা করেন। এই যে এসআইসিএল উঠছে প্রায়
এই লেভেল থেকে 19 টাকা লেভেল থেকে 19 টাকা লেভেল থেকে গেছে 40 টাকা। মানি ডবল করে ফেলছে। হ্যাঁ, যারা ধরতে পারছে পারছে, যারা পারে নাই তারা পারে নাই, এই আর কি। এই মানি ডবল করে আবার দৌড়ানো এত সোজা না। এখানে ক্লাউডের সাপোর্টও নাই, কিচ্ছু নাই। সুতরাং SICL এখন উঠতে পারবে না। আমি আজকে আবারও বললাম, উঠতে পারার সম্ভাবনা খুবই কম। SICL-এর কোনো রেজিস্ট্যান্স দেখাচ্ছি না। উঠতে পারলে, উঠা শুরু করলে আমি আবার অ্যানালিসিস দিব। তবে আমার অ্যানালিসিসে SICL-এর পক্ষে উঠা সম্ভব না। SICL এখন ডিস্ট্রিবিউশন সারতেছে। এরপরে এই লেভেলে ডিস্ট্রিবিউশন সেরে তারপরে আস্তে আস্তে নেমে আসবে, নেমে এসে আবার কালেকশান করবে, তারপরে আবার উঠবে। ব্যাপারটা হলো এমন। এইটাই অ্যাকুমুলেশন, এইটাই ডিস্ট্রিবিউশন, এইটাই শেয়ার ব্যবসা। আশা করি বুঝতে পেরেছেন। SICL-এর পরে আর কি আছে? কন্টিনেন্টাল আসলে একটা ছোট টার্গেট মিট করছে, সুতরাং কন্টিনেন্টাল উঠে আসবে। কন্টিনেন্টাল উঠে আসা সম্ভব। কন্টিনেন্টাল উঠে আসার জন্য মোটামুটিভাবে ট্রাই করতেছে এবং আশা করি সামনে পজিটিভিটি দিয়ে আগায় যাবে এবং এই কন্টিনেন্টালের অ্যানালিসিস দেওয়া আছে। তো কন্টিনেন্টালের দেরি করা, এগুলো আসলে মূলত কন্টিনেন্টালের টার্গেট মিট করছে এবং এক্সারশনের ব্যাপারটা কন্টিনেন্টালে এখনও রয়ে গেছে। এই এক্সারশনটা কেন দেখেন, কন্টিনেন্টাল উঠছে মূলত এই 20 টাকা লেভেল থেকে এক্সচেঞ্জে, বা 21 টাকা লেভেলও যদি ধরি, 22 টাকা লেভেলও যদি ধরি, 22 থেকে কত 36, 50%-এর উপরে বেড়ে গেছে অল্প কয়দিনে। সুতরাং এটা হবে, এটা প্রয়োজনে হয়, এটা খুব স্বাভাবিক। এসব হিসাব বুঝতে হলে আপনাকে স্পেশাল অ্যানালিসিস শিখতে হবে। সেই অ্যানালিসিস আমার কাছেও শেখার সুযোগ আছে। যারা আগ্রহী আছেন তারা সামনের জন্য রেডি থাকেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আপাতত আমার হাতে আর নাই এখন এই টার্গেট মিড অ্যানালিসিস দেয়ার। আর এশিয়া প্যাসিফিক প্রায় শেষ করে আসছে। এটা শিওর থাকেন, এরা উঠে আসার সম্ভাবনাটা যথেষ্ট আছে। এই কন্টিনেন্টাল এই টার্গেটটা মিট করছে, দেখেন কন্টিনেন্টাল 3660 এই টার্গেটটা মিট করছে। এই টার্গেটটা আমার অ্যানালিসিসে দেওয়া ছিল, আপনারা খুঁজলে দেখবেন কোনোটা মিস যায় নাই। আমার অ্যানালিসিসের টার্গেট মিট করা থেকে কোনোটা মিস যায় নাই। এরপরে দেখাইছিলাম 45-46, এই যে দেখেন এইটা এই 37, এই আমার অ্যানালিসিস থেকে কোনোটা মিস যায় নাই। কন্টিনেন্টালও দিছিলাম এইভাবে, একটা দেখাইছিলাম এই 36-37 আর একটা 45-46। তো কন্টিনেন্টাল যাবে আশা করি। আপনারা কন্টিনেন্টালে যারা আছেন তাদেরকে একটু কম ফাস্ট মুভমেন্টের প্রতীক্ষায় থাকতে হতে পারে। মানে খুব বেশি দ্রুত এখনই না আগায়ে আর একটু স্লো থাকতে পারে কিছুদিন, তারপরে খুব ভালো করতে পারে বা তারপরে ভালো আগাবে। এটা সম্পূর্ণ টেকনিক্যাল নেসেসিটি, টেকনিক্যাল মেজারমেন্ট, আর কিচ্ছু না। টেকনিক্যাল মেজারমেন্ট থেকে কন্টিনেন্টাল এই যে আমি এই অ্যানালিসিসটা দিছিলাম বরাবর মিলে গেছিলো কন্টিনেন্টালের। এখন মনে আসছে আমার, এই যে একটা 36 1.68 লেভেল আর একটা 47 লেভেল। এটা কত? এটা হলো একটা 2.618 লেভেল আর একটা 1.618 লেভেল। এই কন্টিনেন্টালের অ্যানালিসিসটা আমি দিছিলাম এবং এভাবে মিলাই দিছিলাম, আমার এখনও মনে আছে। সুতরাং আপনারা যদি না দেখে থাকেন কিছু বলার নাই। এই অ্যানালিসিসটা আমি দিছিলাম কন্টিনেন্টালের। আশা করি বুঝতে পেরেছেন। তো কন্টিনেন্টাল যাচ্ছে একটু স্লো, একটু সময় নিয়ে, একটু কম বুলিশ হয়ে এভাবে সে যাবে আশা করি ইনশাল্লাহ। তো আজকে এখানে শেষ করলাম। সিলেক্টেড টার্গেট মিড অ্যানালিসিসগুলো, স্টকগুলোর অ্যানালিসিস, ইন্স্যুরেন্স সেক্টর। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।